আমার মতো মেয়েকে আসলে হ্যান্ডেল করা ও ছাড়া পারবে না। একটা ওয়ার্ড আছে মেয়েদের জন্য, হোয়াট এভার তোমাকে করতেই হবে। পুরুষ না মহাপুরুষ। এখন যে জেনারেশনটা চলতেছে এখন প্রচন্ড পরিমাণে আসলে ডিভোর্স হচ্ছে, না হলে স্যাক্রিফাইস মাইন্ডেড না হলে সংসার আর সন্তানের প্রতি ভালোবাসাটা না থাকলে আসলে সংসার আসলেই সেখানে টিকে না। আমি আরেকটা- অসম্ভব রকমের ব্লেসড এমন দুইজন মানুষকে নিয়ে আজকে স্ক্রিন শেয়ার করেছি, ভালোবাসা বাংলাদেশ। এবং দুইজনের স্বপ্নটাকে বিনির্মাণে এইভাবে চেষ্টা করতে পারে, হেল্প করতে পারে, যেতে ভালো কিছু বলতে পারে না। কি অদ্ভুত সুন্দর গল্প, কি অদ্ভুত সুন্দর মানসিকতা, কি অদ্ভুত সুন্দর কেমিস্ট্রির দেখা আজকে পেলাম। ওনার জন্য মাথার মধ্যে দুইটা কোনো 10টা যদি বাল্ব ভেঙেও ফেলে, এক বালতি ঠান্ডা পানি যদি গায়ের মধ্যে ঢেলেও দেয়, এর সম্পর্ক আলাদা হন। আমার দাদি শাশুড়ি আমাকে চেন পরায় হসপিটালে হসপিটালে, হ্যাঁ চেন পরা আমার শাশুড়ি গলা থেকে খুলে আমার শাশুড়ি পরা ছিল সেই চেনটা আমাকে পরায়। আমি তো চেন পরে আমার ভাই আমার মা আমরা সুন্দর বাসায় চলে আসলাম। এখন কথাটা আগে বাড়বে, এখন তো এখানে আমার বাবার কোনোই ক্যারেক্টার ছিল না, এখানে আমার বাবা- তারপরে আমার বাবা না, আমি বাট নাম শুনে ভয় আছি যে হিটলার আঙ্কেল কিভাবে রিয়াক্ট করবে। হ্যাঁ, হ্যাঁ এখন আমার বাবা নামের কারণে একটু বেশি ভয় আছে। দেখা যায়। কাজেও আমাদের নেই। সিদ্দিকবাজার দেখা যাক। এলাকায় আলহামদুলিল্লাহ দুই বাবাই আমাদের খুব পপুলার ছিলেন। যাই হোক দেখা যায়। বাবার এখন এন্ট্রি আসে, বাবাকে জানাতে হবে যেহেতু গলায় চেন পরানো হয়ে গেছে অলরেডি, তো সেই আমি এঙ্গেজড। পুরান ঢাকায় তো হচ্ছে মুরব্বীরাই পড়ায়, এভাবে এঙ্গেজ হয়। লাইক টমি। তারপর হলো হ্যাঁ। নিও না বাসায় গিয়ে, যেগুলো হয়তো দুইটা তো আছে জমা, একটা তো এইটা আর একটা ওইটা। হ্যাঁ চেনটা খুলে আমার বাবার হাতে দিছি যে ইয়ে হয়ে গেছে আমাদের। তখন আমার বাপ চেনটা ধরে বলতেছে আচ্ছা ঠিক আছে নাও, হাত দিয়ে ধরে বলতেছে তোমার মা ভাই তোমাকে নিয়ে গেছে, তোমার মা ভাই বিয়ে দিবে, আমি এটার মধ্যে নাই। মানে আমাদের হিটলার আঙ্কেল মানে তোমার হ্যাঁ, বাবা। আমার বাবা এটার মধ্যে নাই, সে দিবে না মানে মহল্লার বাসীর কাছে দিবে না মেয়ে। এখন তো আমার খাওয়া দাওয়া টোটালি অফ। পুরান ঢাকার না মানে কিন্তু বিশাল না। বিশাল না মানে আমি জানি যে আমার বাপ কি করতে পারে, বা আমার বাপ হচ্ছে পুরো এলাকার থেকে সবচেয়ে বেশি রাগী মানুষ ছিলেন পুরো, আমি জানি আমার বাপ কি করতে পারে। সো যখন এটা বলছে আমার বাবা তখন তো মনে করেন যে আমার কান দিয়া ধোঁয়া বেড়ে যেতেছিল। তারপর আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিই, খাওয়া দাওয়া একদম টোটালি স্টপ করে দিই। আমি অসুস্থ হয়ে যাই, অসুস্থ হয়ে যাওয়ার পরে হসপিটালে ভর্তি হই। আর ওকে কিন্তু তখন আমার আমার আম্মু সামনে থেকে দেখে নেই। তো তারপরে হচ্ছে ও হসপিটালে যায় আমাকে দেখার জন্য, ও ফুলের তোড়া নিয়ে যায় হসপিটালে। নিয়ে যাওয়ার পরে আমার মা তখন গেটটা খুলে, আমার মা হচ্ছে আমার থেকে শর্ট, আম্মু জাস্ট গেটটা খুলে এভাবে করে মানে আম্মু ওদের এভাবে গল্প কিন্তু হসপিটালের একটা মানে কি বলবো সিগনিফিকেন্ট রোল প্লে করছে। এঙ্গেজমেন্ট হচ্ছে হসপিটালে, আবার ঝামেলা সলিউশন করতে যাচ্ছে হবু জামাই, তাও হসপিটালে। তো এবার মা আম্মু কিভাবে যখন- দেখতেছে, আম্মু যখন এইভাবে করে দেখছে ওকে দেখার পরে তো আম্মু পাগল যে না এই ছেলের কাছেই মেয়ে দিব। আম্মু পুরো রাজি, আম্মু তো বলতেছে ঠিক আছে তোমার বাপ দেওয়ার দরকার নেই আমিই দিব, কিন্তু হ্যাঁ। আমার ছেলে পছন্দ। যেহেতু ছেলেকে আমাকে এভাবে দেখা লাগতেছে, এই হিটলার পরিবারে একটা জিনিসেরই কমতি আছে। না আমার শ্বশুরও লম্বা ছিল। ও আচ্ছা হ্যাঁ আচ্ছা, মাশাআল্লাহ আমার Okay, আমার বাবা লম্বা সুন্দর, মানে আমি কপি আমার বাবার, জাস্ট হাইটটা শর্ট আমার। তো হচ্ছে যে আম্মুকে রিজনেবল না, এত বিনয় হওয়ার দরকার নেই। ওকে, তারপর হিল পরা। তো দেখেই পছন্দ ওহো, হয়েছে। দেখছেন কি তিন। করতেছে। আগে দুইটা তো মনে আছে, এইটা আর ওইটা আর থার্ড বাসায় গিয়ে একদম প্যাদানির পরে। ওকে, তারপর হচ্ছে যে মানে আম্মু পছন্দ করে ফেলছে, তো আব্বু আলটিমেটলি রাজি হইতেই হবে। সে আমার এই অবস্থা দেখতে পারেনি, বলছে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন সমস্যা নাই আমি এর না কাছে না দিব। পাইন না, আমার বউভাতে আসে নাই। আচ্ছা ওটা রাখছিল, আসে নাই, সে রিসেপশনে আসে নাই, বিয়েটার মধ্যে কোনো মতে বিয়ে দিছে, রিসেপশনে আসে আসে নাই। নাই। তারপর হচ্ছে- তখনও কিন্তু তোমরা আমি জানি না, আমি যেহেতু নোট করিনি। চাচ্ছ দ্যাটস ওয়াই রাজি আমি, বাট হ্যাঁ সে তারই তারপরেও কথা। আমি আচ্ছা, কিন্তু নোটই করি নাই, কারণ রিসেপশনটা কিন্তু আমাদের তরফ থেকে হয়। সো আমি তো খুব বিজি মানে পিকচার সেই লেভেলে তো খাই দাই এই সে দুনিয়ার খুব অ্যারেঞ্জমেন্ট। বিজি। সবকিছু আমার বাবা মানে আমার ভাই আমার এখন তো আমার বাবা নাই, আমার বাবার পর আমার ভাই যা করছে মানে আমি এটা আসলে এরকম ভাই এরকম মা এরকম শ্বশুর শাশুড়ি আর এরকম বাবা আসলে হয় না। আমরা পাইছি, ও হচ্ছে ওর বাবা মা পাইছে, আমি আমার বাবা মা ভাই পাইছি। আসলে রাজু, আমরা ব্লেসড। আফটার ম্যারেজ কেমন চলতেছে জীবন? আফটার ম্যারেজ আমি একটু বলি, আমার বাসার মধ্যে সবচাইতে পছন্দের জামাই হচ্ছে ও।
যখন এই যে রাজি না এত কিছু নাটক টাটক যা হয়েছে সব তো হলো বিয়ের আগের। বিয়ের পর যখন ওই যে 95% আমার বাবা হ্যাঁ চলে যায় আর 5% যে আছে ওই 5% মেসেজ তো আমি পাইলাম। তখন যেমন হসপিটাল অনেক অসুস্থ, মানে এইজ ছিল ভালো। ও হচ্ছে মানে আমার বড় দুলা ভাই ওরা হচ্ছে চেন্নাই নিয়ে যায় আব্বুকে, আমি থাকি বাংলাদেশে, হ্যাঁ মেয়ের কিন্তু জামাইকে নিয়ে যায় তখন সাথে। একটা সিচুয়েশন চলে আসছে যে যেমন আমাদের ঢাকাইয়াদের না, আমাদের একটা ম্যানার্সটা, বিবেকটা, এগুলো না অন্যরকম ভাবে কাজ করে। একটা মুরব্বীর সাথে কিভাবে চলতে হবে, একটা আমার আবার ওটা শ্বশুর, একটা শ্বশুরের সাথে কিভাবে চলতে হয়, কিভাবে কথা বলতে হয়। আমি কিন্তু একদম ফ্রি ফ্র্যাঙ্কলি, আমি আমার বাবার সাথেও ফ্রি ফ্র্যাঙ্কলি, মার সাথেও, আমি ইভেন আমার শ্বশুর শাশুড়ির সাথেও, সবার সাথে। আমি যখন দেখলো যে আমি ইজি ওকে, মানে অনেকে আছে না যে পেটে হাফ মুখে হাফ কথা রাখে, আমি এইটা রাখতে পারি না। আমি যা বলার বলে ফেলি। এখন আপনি মাইন্ড করেন, আমি দরকারের পরে সরি বলতে পারবো, ঠিক আছে, বাট আমি বলে ফেলবো। তো আমার শ্বশুরের সাথেও আমি ওরকম যখন চলতে পরে এমন একটা অবস্থা হয়ে গেছে, এমন একটা সিচুয়েশন হয়েছে যে যেখানেই যাবে রাজু কই। আর মানে ওকে বেশি পছন্দ করতো কারণ ও না এরকম গামলা বইরা খাইতো যে। হ্যাঁ সিরিয়াসলি হ্যাঁ, আমার ওর শ্বশুর খাবার, অনেক আমার বাপ খুব খাবার খাবার পছন্দ পছন্দ করতো এবং আমিও ফুডি অনেক। তো এই ক্ষেত্রে যখন ওই যে শ্বশুর জামাইয়ের ফুডির একটু গল্প দু একটা শুনি। ফুডির যেমন আর লিওনার বরকে আমি যেমন দেখতেছি, আমার চোখে বহুদিন পরে এরকম ওয়াইড শোল্ডারের একটা ছেলে দেখতেছি, যার মানে কি বলো চেস্ট আর চাষর আমি কি বুঝতেছি না যে এরকম ওয়াইড শোল্ডার এতদিন পরে দেখতেছি। হ্যাঁ একটু গল্প শুনি ওদের। যেমন সকাল সকাল পায়া দিয়ে আলু রুটির খাওয়া বা নান খাওয়া, পরিমাণ এইটাই হচ্ছে ফ্যাক্ট। আমার বাবা একটা পুরো ছাগল, মানে আমাদের তো হচ্ছে এরকম ইয়ের মধ্যে কি বলে, না আমি শর্টে বলুক আমি একটু। বলি ওর মুখে মানাবে ওকে, যেমন দেখতেছি সবাই খায় কিভাবে, একটা পেলাতে। ওরকম টাইপেরই। No, আমার পেলাতে বাটিতে চলবে না, আমার বলে লাগবে। ওকে, রুটি কয়টা দেয়? 2টা 3টা highest। আমার মিনিমাম 8টা থেকে 10টা লাগবে। আমার শ্বশুর সেম। এখন সকালে 8টা থেকে 10টা নেহারি আর খেয়ে রাতের বেলা আবার আমরা দুজন হসপিটাল। আমার বাপ এরকম ছিলেন, কিন্তু খাইতে হবে। আমার বাবা হসপিটাল যাবো, যাই 2-3 লাখ দিয়ে আসবো, কিন্তু খাইতে হবে। এখন তো হচ্ছে এভার কেয়ার নাম হয়েছে, আগে তো অ্যাপোলো হসপিটাল ছিল। অ্যাপোলো হসপিটালের মধ্যে সে মানে তার তো লাঞ্চ প্রবলেম ছিল, সে ওইটার মধ্যে পেটে পানি চলে আসতো। হসপিটালে খাবার খেতে খেতে ফেড আপ, ডক্টরকে বলছে আপনি এখন সিগনেচার দিবেন, আমি যদি হাজির বিরিয়ানি এখন খাবো। হাজির বিরিয়ানি হসপিটালের মধ্যে সিগনেচার করছে ডক্টর, হাজির বিরিয়ানি আনায় খেয়ে তারপরে আবার সে আবার মেডিসিন গেছে। এমন অবস্থা এরকম হয়েছে। মানে এত তখন ফুড, মানে আমার সাথে ম্যাচিং হওয়ার একটা মানে মেইন ফ্যাক্ট ছিল এটা যে ফুডি এটার জন্য আবু মানে আস্তে আস্তে না ও হচ্ছে, তারপর আমি একটু বলি, ও হচ্ছে একটু ক্রিমিনাল মাইন্ডেড, প্লিজ। হ্যাঁ, এটা আপনারা শিখে রাখবেন। ক্রিমিনাল মাইন্ড, হ্যাঁ, একটা বউকে রাখতে হইলে তার ফ্যামিলির ফেভারিট হইতে হবে। সেই মানে সেই শিক্ষাটাও আসলে ফ্যামিলি থেকে পাইছে। দাদা থেকে ভালো কেউ বলতে পারবে না। হ্যাঁ। বাড়িয়ালির পটাইতে লাগে দারুণ। হ্যাঁ, মানে ও হচ্ছে আমার ভাইয়ের তেমন কোনো ফ্রেন্ডস, টু বি অনেস্ট আমার ভাই কখনো ওরকম ফ্রেন্ডসদের সাথে ইয়ে করে না। রাজু বলতে পাগল, আমার ভাই রাজু বলতে এখন পাগল। বাজারে যে বললে হবে যে রাজু যেখানে টার্জন সেখানে, আমার ভাইয়ের নাম টার্জন, ভাই বললে হবে। হ্যাঁ, মানে ওরা হচ্ছে মানে একটা জোড়া। আমার মানে ভাই, আমার আম্মু এই কিছুদিন আগে আমরা হচ্ছে ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট আসছি, ওকে ছাড়া যাবে না। আমার আম্মু ওকে ছাড়া যাবে না। আমাকে বলে তুমি আইলছা, তুমি মানে তুমি গুরু দায়িত্ব ঠিক মতো নিতে পারবে না, ওকেই লাগবে, মানে ওই যাইতে হবে ওর। রাজুকে ছাড়া সে যাবে না, সে খুব কমফোর্টেবল। হাউ ইজ লাইফ রাজু, কেমন জীবন কাটতেছে? শ্বশুর বাড়িকে তেল মেরে খুব ভালোই কাটতেছে। কষ্ট হলেও ভালোই। কষ্ট কেন হচ্ছে? বাই দ্য ওয়ে, আমরা আছি আজকে ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 এর ক্যানভাসে। আমি বিশেষ করে অনেক বেশি লালায়িত থাকি, বুভুক্ষের মতো থাকি, ক্ষুধার্ত থাকি। আমি পুরান ঢাকাকে দেখি শুধু না, পুরান ঢাকার গল্প এবং কথাকে গিলতে থাকি। কারণ আমি কিছুটা কনজারভেটিভ এবং 90s কিড,
আমার কাছে মহব্বতের সবচেয়ে তাড়াতাড়ি ঘর মনে হয় পুরান ঢাকায় যেভাবে একান্নবর্তী পরিবার এবং পরস্পর পরস্পরকে ভালোবেসে থাকে ওরা। আমার কাছে অদ্ভুত রকমের মহব্বতের মনে হয় যে ওদের যখন দাদি ওদের পরিবার ওদের গল্পগুলো করে, যেখানে নিখাদ খাঁটি ভালোবাসার সম্পর্ক থাকে। আমার অসম্ভব রকমের ভালো লাগায় ভেসে যায় আমি যে ম্যানহাটন বা টাইম স্কোয়ার বা অন্য আরও কোনো কিছু বিখ্যাত কিছুর চাইতে ওদের কাছে ক্লাসি মনে হয় ওদের লাইফস্টাইল। ওরা যেভাবে নিজের ঐতিহ্যকে নিজের শেকড়কে সেলিব্রেট করে, এই যে নিজেদের ঐতিহ্যকে সেলিব্রেট করার যে ইমানি জজবা, কলিজার মধ্যে যে তাকত, সেটা থাকার জন্য যে ধরনের মানুষ হতে হয় সেই মনুষ্যত্ব গুণ এবং মনুষ্যত্বর সেই রকমের কনফিডেন্স এবং সেই রকমের মানসিক অবস্থা তারা পোষণ করে বলে। সো এটা যদি সত্যি আপনারা অন্যভাবে নিয়েন না, এটা যদি সত্যি পুরান ঢাকার এই কালচারটা যদি আমরা ডেমনস্ট্রেট করতে পারতাম, তাহলে বাঙালিয়ানা এবং বাংলাদেশি যে জাতীয়তাবাদ সেটা যদি সত্যিকার অর্থে আমরা সেলিব্রেট করতে পারতাম, আজকের বাংলাদেশের অবস্থা এরকম হতো না। আমরা কিছুটা পাশ্চাত্য, কিছুটা মিডল ইস্ট, কিছুটা বাংলাদেশি বা কিছুটা ইন্ডিয়ান, এইভাবে নিজেদেরকে মানে কি বলবো একটা সংকর জাতির মতো করে বড় হতে হতো না। আমাদের একটা জাতিসত্তা থাকতো, যে মানুষগুলোকে দেখলেই মানুষ বুঝে যেত এটা বাংলাদেশি। সো এটার বড় বেশি অভাব। আমি অনেক বড় কথা বলে ফেললাম এবং আই রিয়েলি মেন ইট। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে আসছি। আসলে কি তাই যে সবকিছু সুরে বাজতেছে, সব পারফেক্ট, কোন রকমের প্রবলেম নাই, কোনো ঝামেলা নাই, এত সুন্দর জীবন আছে, তাহলে তো বেহেশতে যাওয়ার দরকার নাই না? না প্রবলেম আছে, প্রবলেম অবশ্যই আছে। বানাইছে আমার জন্য। শুনি তো যে আসলে কি এরকম কোনো ব্যাপার আছে কিনা। ইউ গাইজ আর ভেরি ওপেন মাইন্ডেড এবং অনেক ফ্লেক্সিবল। দুজনের প্রশ্ন একটু শুনি তো, যে শুধু সবকিছু ভালো, মাঝে মাঝে কি মনে হয় যে আমি না হইলেই ভালো হইতো, ন আমার থেকে ভালো কিছু ডিজার্ভ করে? কাছাকাছি গেছে পুরোটা না। মাঝে মাঝে কি মনে হয় যে পর কাটে দেওয়ার দরকার আছে বেশি? অনেক আমি খাটি। আমি বলবো কিছু? ওইটা আমি কাটি টাইম মতো। আমি কিছু বলি। আমি আসলে স্পেসিফিক বলতে হবে, না বলাই দরকার। স্পেসিফিকলি আমি একটু বলি, আমি হচ্ছে প্রচন্ড পরিমাণে শর্ট টেম্পার্ড একটা মেয়ে, টু বি অনেস্ট। যেটা আর আমার ফ্যামিলি মানে খুবই ডিফারেন্ট। ওই যে আপনারা কোশ্চেনে থাকতে হবে এবং স্পেসিফিক বলতে হ্যাঁ হবে। স্পেসিফিকই বলতেছি, মানে ফ্যামিলির মধ্যে যে থাকে না খুব রাগী মারা, মানে সেগুলো তুমি বলছলি না? ওরকম 2 টাইপের। মিনিট টাইম লাগবে, ওকে আমি এখন ওরে টাকা দিব। দাঁড়াও। তো আমার মতো মেয়েকে আসলে সবাই মানে যে কেউ আসলে নিতে পারবে না। তো তোমার অবস্থা তো সিডনাজের মতো। শেনাজ গিলকে যেভাবে আটকায় না কেন, ও এমন ভাবে ব্যাখ্যা দেয় সিদ্ধার্থ চলে গেছে পরপারে, ও মনে হয় যে ও সিদ্ধার্থের পক্ষ হয়ে কথা বলতেছে। আমি উল্টা গুনতেছি। না আমি লিটারালি যখন এইটা হয়, সিদ্ধার্থ যখন হয়, ওকে সবাই ওই যে ওই মোমেন্টটা ওকে সিদ্ধার্থ ডাকতো। এক্স্যাক্টলি, আমি ওটা পিকচারে দেখতে পাচ্ছি বিধায় তো কথাটা আমি এমনি তো রিলেট করিনি। তোমাকে বলতেছি যে তুমি নিজেকে ডিফাইন করো, তুমি তো ওর হয়ে না বলতেছো। ওর হয়ে রিজন না আমি নিজেকে করব না, বিকজ অফ আমার মতো মেয়েকে আসলে হ্যান্ডেল করা ও ছাড়া পারবে না। তো সেকেন্ড আমার বাপ ছিল, আমার ভাই আর আমার হাজবেন্ড। মানে কি আমাকে ভালো বলছে? হ্যাঁ আমি ভালোই বলছি, বিকজ অফ আমি খুবই নয়িং একটা পার্সন, আমি খুবই হচ্ছে মানে শর্ট টেম্পার্ড একটা পার্সন। ভাই রে, প্রচন্ড ওই একটু গিফট টাইপের কিছু হয় না আছে, $500 or something, এতে কত টাকা দেবে আমাদের দুনিয়ার পয়সাওয়ালা লোকেরা দিতে চায়। পৃথিবীতে এই প্রথম কোনো একটা মেয়ে বললো যে আমি অ্যানোয়িং, আমাকে হ্যান্ডেল করা তো সহজ কোনো মেয়ে ভাবে অ্যাকনলেজ আমি কাউকে কোনোদিন করতে দেখিনি। না ও অনেক টলারেট করে, হ্যাঁ ও অনেক স্যাক্রিফাইস মাইন্ডেড। আমিও স্যাক্রিফাইস মাইন্ডেড। আমার এমনও আছে যে আমি একটা ছোট্ট একটা ঘটনা বলি। করোনার টাইমে, কোভিডের টাইমে, প্লিজ ওই রেস্টুরেন্টের মধ্যে গোল গোল লাইট গুলো থাকে না এখন, ওরাম কালারের, সবাই মাইন্ডেড, সবাই তো এখন মোটামুটি চিনে, গোল গোল লাইট গুলো ঝুলানো থাকে, উপর থেকে ঝুলানো থাকে। আমার ঘরে 3টা ছিল। করোনার টাইম, সব বন্ধ, রাস্তাঘাট দোকানপাট সব বন্ধ। তখন কি মানে আমার ঘুম আসতেছিল, আর ওটা ছিল একদম আমি সোফায় বসলাম, ওটা একটু ঝুলানো এভাবে ঝুলানো ছিল, ঠিক আমার মাথা বরাবর আসছে। তখন আমার ঘুমটা একটু বেশি ছিল, তখন আমি না ঘুমের চোট করছি, এভাবে করার সাথে সাথে না ওটা ভেঙে গেছে ভাই। সেটা আমি কিনে নিয়ে আসছিলাম, খুব মানে বাট ঘুমের মধ্যে ভাই যেভাবে বলতেছে ভাইয়া, না ওর মাথাটা জাস্ট এভাবে ধরছি, ধরে বাকি দুইটাও ওর মাথা দিয়ে বাড়ি মেরে ভেঙে দিচ্ছে। ও
ওর মাথাটা দিয়ে। আমার মা বাকিগুলো থাকবে কেন? আমার মা এভাবে। না আমি বলছি লিওনা ও তো ঘুমের মধ্যে ছিল তাই বাড়ি লেগে ভাঙছে একটা। হ্যাঁ, আরেকটা হচ্ছে এটা কোনো দেখার বিষয় না। দেখার হোয়াট বিষয়। এভার, একটা ওয়ার্ড আছে মেয়েদের জন্য, হোয়াট এভার তোমাকে করতেই হবে। তো একটা তো ঘুমের মধ্যে, ও তো ঘুমে ছিল right? হ্যাঁ হ্যাঁ, তাই ঘুমের মধ্যে কাছাকাছি ছিল লাইটটা, তাই ভেঙে গেছে। ভেঙে গেছে। ঘুমের হয়তো পাশ ফিরতে গিয়ে বা কিছু একটা, হ্যাঁ। একটা জায়গায় বাকি দুইটা কেন থাকবে এর জন্য দুইটা লাইট ওর মাথার মধ্যে। ভেঙে দিছে। ওর মাথাটা দিয়ে এভাবে ভেঙে দিছে, ধরে এভাবে ধরে ধরে Noise। দুইটা। পলিউশন হবে। আমার মা লিটারালি হোয়াট ইউর রিঅ্যাকশন? ওর কিছু রিঅ্যাকশন, আমার রিঅ্যাকশন এই আম্মু বলতেছে। পরে সে আমার সাথে ঝগড়া করে নাই, ও কিচ্ছু না। পরের দিন গিয়ে আমি পরের দিন ওই লাইট গিয়ে লাইট কিনে খুঁজতে নিয়ে গেছো? এসছে। হ্যাঁ, নিয়ে এসছে আমার। করোনার মধ্যে দোকানের গোডাউনে, ইম্পোর্টারের গোডাউন থেকে, এই করোনার মধ্যে? করোনার মধ্যে গোডাউন খুলায়া ওই 3টা লাইট নিয়ে আসছি। অ্যাওয়ার্ড তো ভাইয়াকে দেওয়া উচিত এখন। আই এম সরি, আমি বুঝিনি পরিস্থিতি এই লেভেল। বাকি যে 3টা ছিল এই যে- পুরো ওটা ব্যাগ নিবে। এই যে একটু আগে কথা বলছেন না যে 3টা নোট করছেন, যে 3টার জন্য আমাকে এখন করেন। পৃথিবীতে আকাশ, অন্তরিক্ষে, পাতালে এমন পুরুষ পাওয়া যাবে না। তুই পুরুষ না মহাপুরুষ? থ্যাংক ইউ। পুরুষ না শুধু মহাপুরুষ। এটা না, কিছু হলো শুনতে থাকি একটার শাস্তি পর কি? একটা। শাস্তি, শুনি একটা পুরুষ মানুষের শাস্তি কি হয়? কি বকা দিবে হয়তো খুব বেশি হলে। ঝগড়া হবে। না, একটা মেয়ে মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হলে বকা দিবে, ওয়াইফ হাজবেন্ডকে যে একটা শাস্তি দিবে, শাস্তিটা কি? বকা দিবে, একবেলা খাবার রানবে না এরকম কিছু, ওই তো রান্না করে না। তাহলে বকা দিবে। কথা বা বলবে কিছু। না। কথা বলবে না। এটা তো অ্যাজ ইউজুয়াল, কথা তো না বলা আর ছাড়া কি করতে আর পারে? কি করতে পারে? মাইটের দেয় নাকি? ঘুমাইতে পারবা বা না, না, তো কি করবে? জেগে থাকবে। জেগে বসে থাকো, তুমি আমার সাথে ঝগড়া করছো, আমি কাঁদতে চোখ কাঁদতে, বন্ধ করতে পারবা আমি না। কান্না করতে করতে আমি ঘুমাবো না, তুমি ঘুমাবে কেন? ঘুমে গেছি, হুম, উঠা বসো, উঠো, নাইলে উঠা মুখের বসো। মধ্যে পানি ঢেলে দিব। বৈশা উঠে বসে থাকবা সকাল পর্যন্ত, মাথা ঠান্ডা হবে, ভুলের তারপরে 5 রাত শাস্তি। আরে মানে কি আল্লাহ। 5 রাত ঘুমাতে তুমি পারবা না। পারোনি? না, যতক্ষণে সরি সরি বললে ঠিক আছে। সরি উনি বলে যেতে- পরে ওকে, সাথে সাথে কি সরি বলা কিন্তু হয়? আমি কি সরি কেন বলবো? আমি যেটা আমার ভুল। না, এটা উচিত, এটা হচ্ছে আমার কথা হচ্ছে যে আমি ঘুমাবো না দরকার হয়, কিন্তু আমি সরি বলবো না। না, তো এটা আবার ultimately কেমন sorry- কথা বলবো? না, এটা তো আলটিমেটলি সেটাই। সরি। না এখন না, এটা কি বললো? শোনো, ওয়াইফদের সবসময় আগে হাজবেন্ডেরই সরি বলতে হয়। এটা তো নাজুক এটা ভুল প্রাণী। হোক, এটা তো বা- মাথায় কোনটা তুলে নাজুক? রাখতে হবে। যেভাবে বলতেছে অসহায় এটা ভাবে। নাজুক না আমি বলতেছি যে যারা নারী না। এরা তো মাথার নারী, তাজের মতো। সব মানে নারী নাজুক না। এটা কেমন কথা হলো আবার? নারী না, রাজু নাজুক, রাজু ঠিক আছে। মনে হয় ইচ্ছা করে এগুলো করে কি শান্তি পাও কি না? এক্স্যাক্টলি সব Why you are নারী- going in that way? আমি তো আসলেই মেন করতেছি যে নারী মানেই তো এটা যে মাথার তাজের মতো, ওই যে দারুণ ফুল বিক্রি করে যে রাস্তাঘাটে, সেটা তো মাথার আসলে তাজ আমি কি রাখার মতো। মাথার তাজ হ্যাঁ, করে রাখো? মাথার তাজ, ডায়মন্ডের, গোল্ডের, নাকি পয়লা বৈশাখের ওই যে ফুলেরটা? যে কোনো, বাট তারা তো ওইটা আচ্ছা। ডিজার্ভ করে। সরি তো বলতেই হবে প্রথমে এবং শুরুতে না, ও এবং আমাকে শেষে। না না, আসলেই সরি মাথার তো তাজ বানিয়ে বলবো, রাখে। সরি তো বলবো আগে, তারপর আগে আগে প্যারা দিয়ে নিবে, আচ্ছা প্যারা খাবে, এটা ওর মজা প্যারা লাগে। খাবো, প্যারা দিব, হ্যাঁ, 16 বছর না হলে ইন্টারেস্টিং কিছু হবে না। এই 4 রাত 5 রাত এইভাবে জেগে থাকতে হ্যাঁ। তুমি? রাখবো, আমি সমস্যা নেই, যদি দিনে একটু ওকে রাগি, ওকে কাজ করতে দিব না। দাঁড়াও, আমি যদি একটু রাগি, আমার ছেলে গিয়ে বলবে তোমার কি সমস্যা পাপা, হ্যাঁ। এখন তুমি ঝগড়া করতেছো, মামুনি তো তুমি মায়ের খাবা, এখন আমরাও খাবো। আমার মার ছেলে খাবা? যখন আমি যখন রাগি, তখন আমার ছেলে ওকে যাও প্লিজ পাপা একটু মামুনিকে গিয়ে সরি হ্যাঁ, বলো। এটা তো এখন মানে পুরো এখন family- আমার যেহেতু বাচ্চারা balance করতেছে। ব্যালেন্স করতেছে আর কি, যে পাপা প্লিজ চুপ চুপ, মানে আমি ঘরে ঢুকলে চুপ, মানে সবাই পাপা প্লিজ খোঁচাও না মামুনিকে প্লিজ। আমার কথা হচ্ছে যে কেন তো মামনিটাই আমার শুনতে হবে? এটা নিয়ে লাগে। আর এখন আমাদের ঝগড়াটাকে ব্যালেন্স করা আমার মেয়ে হচ্ছে, মানে ও যেমন আমার কথা ডিরেক্টলি শুনবে না, আমি ওর কথা ডিরেক্টলি শুনবো না, যখন ঝগড়া লাগে, ঝগড়া লাগে। এই যখন ওর নাম ওই যে হচ্ছে ফারহা, দোভাষী থাকে না, ও হচ্ছে ফারহা। বাপকে বলে দিস? হ্যাঁ, তোর বাবা হ্যাঁ। পাপাকে বলো। বাগরখানে চা নিয়ে এসে নিজে খেয়ে নে, আমি রাঁধতে পারবো না। হ্যাঁ, সেম সেম আর এটা আমার থাকে। আমার মেয়ে বলবে না যে বলবো। পাপা মামুনি এটা বলছে, বলে কি তুমি তো শুনতেই পারছো কি বলছে মামুনি, এখন করো।
এই হচ্ছে আমরা খুব ফান লাভিং, মানে আমরা খুব ফান আমরা করি, আমরা খুব মজা অনেক- করি আলহামদুলিল্লাহ। অনেক ঝগড়া করি এবং অনেক ফানও করি। হ্যাঁ স্যাক্রিফাইস না হলে, স্যাক্রিফাইস মাইন্ডেড না হলে সংসার আর সন্তানের প্রতি ভালোবাসাটা না থাকলে আসলে সংসার আসলেই সেখানে টিকে না। আরেকটা জিনিস আমি অবশ্যই বলবো, যেটা ছেলেদের ক্ষেত্রে খুব এখন একটু রেয়ার, সেটা হচ্ছে ভাই বউর একটু বুঝতে হবে বউ কি চায়। ওকে একটু ছাড় দিতেই হবে, কেউ ছাড় দিতে চায় না। রাজু, আমরা ওই পুরুষতান্ত্রিক যে ফিলটা না, হ্যাঁ, যে আমাদের আমরা থেকে এতটুকু বের হতে আমি পারিনি। পুরুষ মানুষ, বউ কেন এটা করবে, আমি বউ dominate ওইটা কেন, করবো, হ্যাঁ আমি যা বলবো তাই, আমার স্বপ্নে সে বাঁচবে, আমি আমার মতো করে তাকে পৃথিবীটাকে দেখাবো। প্রতিটা মানুষের No, ইন্ডিভিজুয়াল ড্রিম। তুমি তো উল্টো তো গেছো, তুমি তো গেছো ও আকাশ মেলে থাকুক, গোটা পৃথিবী ঘুরুক, গোটা পৃথিবী ওর কাছে চলে আসুক, আমি ওকে পিছন থেকে হেল্প করবো। রাইট। ইটস গুড। মাথায় আমি হাত রাখো কেন হেল্প সবসময়। করব, কারণ আমি কিন্তু ওর থেকে আগে আসছি দুনিয়াতে এবং আমি দুনিয়া দেখছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। তখনই আমি ওকে হেল্প করার কথা বলি যখন আমি দেখতেছি যে না ও আগাচ্ছে। আমি 2 দিন আগে একটা ইন্টারভিউতে বলে আসছি যে আমি যখনই দেখছি যে ওর রেলগাড়ি চলতেছে, কিন্তু রেলগাড়িটা চলার পথেই কিন্তু 2টা লাইন চলে আসে, একটা ভালো একটা খারাপ। যখন দেখতেছি যে না ও মিসগাইড হয়ে যাবে, ওইখানে অপশন আছে, তখনই আমি চলে আসি। আমি একটু বলি, এটা আসলে ফ্যামিলি শিক্ষা থেকে আসে। ট্রু। আমার মা কখনোই অ্যালাউ করবে না যে স্বামীর উপর থেকে গিয়ে কিছু করাটা। আমার ফ্যামিলি একটাই কথা বলছে, তুমি বিয়ে করে গেছো, সেখান থেকে তোমার লাশ আসবে। আর যদি তোমার এই সংসার রান না করে, তুমি কখনোই কোনো সংসারে যেতে পারবা না। তোমার এভাবেই বাবার বাসায় থাকতে হবে। সো তুমি এখন চুজ করো তুমি কি করবা। আমার ফ্যামিলি এই জায়গা থেকে প্রচণ্ড স্ট্রিক্ট। আর আমি যদি ওর সাথে আমার সম্পর্ক না থাকে, সবচাইতে বেশি আমি হারাবো হচ্ছে আমার মাকে। অসম্ভব এটা আমার জন্য। বাকিটা আল্লাহ জানে, আমি জানি না বাকি আল্লাহ আমাদের সেটাই আমি কি বলতেছিলাম, যেটা রেখে দিয়েছে। বলতেছিলাম। আমাদের ফ্যামিলিতে আসলে এটা হয় না। তো আম্মু একটাই কথা বলছে, তোমাকে আমি ট্রাস্ট করি, তোমাকে আমি ট্রাস্ট করি হচ্ছে এই প্ল্যাটফর্মে যেতে দিচ্ছি, হাজব্যান্ডের উপরে যেতে পারবে না। আমার ইচ অ্যান্ড এভরিথিং, আমি কার সাথে মিশবো, কার সাথে কোন ব্র্যান্ড প্রমোশন করব, কোথায় যাব, কি করব না করব, সব কিছু হচ্ছে ও ডিসাইড করে, আমি করি। বেসিক্যালি মানুষ দেখে যে আমি কাজ করছি, ও সব কিছু ম্যানেজ করছে, লাইক আ ম্যানেজার। নো, ও বস, আমি কাজ করছি, ও ম্যানেজ করছে সব কিছু। ওকে আমার সব কিছু জানাতে হয়, দেন হচ্ছে ও যেটা বলবে সেটাই আমি করি। হ্যাঁ, আমি এজন্যই সবাইকে আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে সব হাজবেন্ডকে যেসব ফ্যামিলির ওয়াইফদের কিছু করার ভিতরে মানে কি বলে, আগ্রহ থাকে, প্লিজ একটু ছাড় দিয়ে দেখেন। পটেনশিয়ালও আছে। হ্যাঁ, একটু ছাড় দিয়ে দেখেন, খারাপ হবে না। আপনি পাশে থাকেন, আপনি পাশ থেকে আপনি গাইড করেন, কিন্তু একটু ছাড় দিয়ে দেখেন, সংসার লাইফটাও খুব হয়। সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, আমি কোন জায়গায় প্রিভিলেজটা পেয়েছি আপনি বলি, ওই যে অমুকের মা তমুক করছে, অমুকে আমাকে অমুক কথা বলছে, এই কথাগুলা না আসে না যখন কাজে সবাই বিজি থাকে। আমার কথা হচ্ছে কাজ করো, কাজ ওকেও আমি কাজে বিজি খালি রাখি। মাথা আসলে খালি মাথা অনেক অন্য শয়তানের কিছু, কারখানা। হ্যাঁ, অনেক বাজে কিছু চিন্তা ভাবনা আসে। সো আর মেয়েদের স্যাক্রিফাইস মাইন্ডে হতে হবে। অনেক মেয়ে আছে শ্বশুর বাড়িতে গিয়ে স্যাক্রিফাইস করতে চায় না। কেন করবো, আমি কেন করবো, ওয়াই, কেন করবো? এটাই হচ্ছে আমার স্যাক্রিফাইস last কথা। আসলে, হ্যাঁ, স্যাক্রিফাইস করতে হবে, শ্বশুর বাড়ির মানুষকে আপন করতে হবে, ট্রাই করতে থাকতে হবে। যদি আপনি সংসারটাকে সিরিয়াস নেন, যদি আপনার একটা মানুষের সাথে আজীবন কাটানোর ইচ্ছা থাকে, তাহলে আপনাকে সলিউশন বের করতে হবে। এই জায়গা থেকে কিভাবে আমি ভালো একটা সলিউশন বের করে আমি সার্ভাইভ করতে পারি, নাকি হচ্ছে ডিভোর্স মানে হচ্ছে শেষ, এন্ডিং। তারপরে লাইফটা কিন্তু মানুষ সবার ওই যে একটা ভালো কবি বলেছে না হয় যে না। নদীর এপার করে ওপার। এক্স্যাক্টলি। আমি ব্লেসড এমন দুইজন মানুষকে নিয়ে আজকে স্ক্রিন শেয়ার করেছি ভালোবাসা বাংলাদেশ, ঢাকা FM 90.4-এ। এই দুইজনের যে আমি কেমিস্ট্রি দেখলাম, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে এই কারণে মনে হয়েছে যে তারা ছেলে বা মেয়ে এইভাবে আলাদাভাবে দুজনকে দেখে না। তারা দুজনকে দুজনের বন্ধু হিসাবে চিন্তা করে এবং দুজনকে এমনভাবে পেট্রোনাইজ করতে চেষ্টা করে যাতে করে তারা আকাশে অনেক বড় করে উড়াল দিতে পারে, তাদের পৃথিবীটাকে অনেক বড় করে বাঁচতে পারে এবং একজন আরেকজনের জন্য যে প্রভাবক বা অনুঘটকের ভূমিকা আসতে পারে এবং দুজনের স্বপ্নটাকে বিনির্মাণে এইভাবে চেষ্টা করতে পারে, হেল্প করতে পারে, চেতে ভালো কিছু হতে পারে না। কি অদ্ভুত সুন্দর গল্প, কি অদ্ভুত সুন্দর মানসিকতা, কি অদ্ভুত সুন্দর কেমিস্ট্রির দেখা আজকে পেলাম।
আমি বলি ঠিকই, বারবার আমি দ্বিধান্বিত নিজেই হই যে স্বর্গ থেকে যদি যাররা পরিমাণ অনুভূতি বা ভালোবাসা পৃথিবীতে থেকে থাকে, তার নাম হচ্ছে প্রেম, তার নাম হচ্ছে ইশক। বাট এত বেশি বাষ্প ছড়িয়ে পড়েছে ভালোবাসা বা প্রেমের নামে, এত সেপারেশন, এত ভাঙার গল্প চারিদিকে শুনতেছি, তখন সত্যি আমি মাঝে মাঝে দ্বিধান্বিত হই। বাট আজকে আমি ভেরি কনফিডেন্ট রাজু এবং রিওনার গল্প শুনে, যে এরকম যদি সম্পর্কের ধরন হয়, একজন আরেকজনের মাথার মধ্যে দুইটা কেন 10টা যদি বাল্ব ভেঙেও ফেলে, এক বালতি ঠান্ডা পানি যদি গায়ের মধ্যে ঢেলেও দেয়, এ সম্পর্ক আলাদা হওয়ার না। বাঁচি আর মরি, তোর সাথে যে জীবন আমি বেঁধেছি, তোর ঘরে যে আমি পড়েছি, জীবন শেষ হোক, নিঃশ্বাস শেষ পর্যন্ত থাকুক, তোর সাথে আমি বুড়ো হতে চাই। জীবনে যখন একবারই পথ চলতে পারবো না, স্মৃতি এলোমেলো হয়ে যাবে, লোকে বলবে যে ওর কোনো কিছু জ্ঞান থাকে না, কোনো কিছু বুঝে থাকে না, তখন দুজনের হাত ধরে বলবে যে আরেকটা দিন, আরেকটা মুহূর্ত, আরেকটা বেলা যদি একসাথে কাটাতে পারতাম, এর চাইতে ভালো লাগার আর কিছু হতে পারে না। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমার জন্য স্বর্গ রেখেছো জানো, কিন্তু আমি জানি না যে আমার স্বর্গে আমার রাজু বা আমার লিওনা থাকবে কিনা। তাই আমরা দুজনের সাথে আরেকটা মুহূর্ত কাটাতে চাই। দিস ইজ অল অ্যাবাউট মানুষ হিসাবে এর চাইতে পরিপূর্ণতার আর কিছু হতে পারে না। কি অদ্ভুত সুন্দর গল্পের সাক্ষী হলো ভালোবাসার বাংলাদেশ। বিদায় নিচ্ছি শেষ মুহূর্তে। রাজু, ওর সম্বন্ধে সবচেয়ে বড় দুইটা ইউএসপি যেটা তোমাকে বুধ করে রাখে, সিঙ্গেল লাইনে। ওই যতই চিল্লাক, মন থেকে অনেক ভালো। দ্বিতীয় নাকি এটাই শুধু? এটাই সবচেয়ে বড় জিনিস। লিওনা? ও আমাকে খুব টলারেট করে। রাজু, কেন কাম? এরকম ছেলে আমি বহুদিন পর দেখলাম। আমি এরকম না, বিলিভ মি, আমি একটু হাত করে বিদায় নিয়ে চলে যাই। ওকে, আমি এরকম না। তোরা দেখে আমি মনে হয় নতুন করে শিখতেছি বাপজান। অনেক ভাই বা ছোট ভাইয়ের দাবি নিয়ে তুমি থেকে তুই এরকম করতেছি, এই জন্য আমি ক্ষমা চেয়ে রাখলাম। না না, ইটস ওকে। বাট আমি তোমার এই জেস্টার, পুরুষ হিসেবে মেয়েদেরকে সম্মান করার, তার স্বপ্নকে উড়াল দেওয়ার যে মানসিকতা, সেটাকে আমি এতেশাম একদম কায়মনো বাক্যে তোমার সামনে আই এম গিভিং দ্য স্ট্যান্ডিং অনার এন্ড গিভিং দ্য হাগ। ইটস এ মানে কি তুমি চিন্তা করতে পারছো, জেস্টার অফ মি টু গিভ ইউ দ্য ম্যাক্সিমাম অনার অন বিহাফ অফ ভালোবাসা বাংলাদেশ। থ্যাংক ইউ। এরকম ছেলেরা থাকলে সংসার ভাঙতে বাধ্য হবে না কোনোভাবেই। এরকম ছেলেরা যত বেশি পৃথিবীতে আসবে, তত বেশি পৃথিবী অনেক বেশি সুন্দর হবে, স্পেশালি বাংলাদেশ সুন্দর হবে। এরকম ছেলেরা যত বেশি থাকবে, তার বউ বলবে যে সব অবস্থাতেই আমার জান আমাকে টলারেট করে, আমার জান আমার জন্য সবসময় আমার জন্য রেডি থাকে, আমার জন্য সব অবস্থাতেই সে কেয়ার থাকে। তখন কোনোভাবে কোনো ব্রোকেন ফ্যামিলিকে কোনো ছেলে মেয়ে বড় হতে দেখবে না। একদিন একটা ছেলেকে খুব কষ্ট নিয়ে বলতে শুনলাম যে একদিন আমার বাবা আমাকে ছেড়ে চলে গেল, হঠাৎ দেখি ঘুম থেকে উঠে আমার মাও চলে গেল। তারপর আমি কষ্টে আমার ছোট ভাইকে নিয়ে বড় হচ্ছি। ছেলেটাকে জিজ্ঞেস করা হলো যে এখন কোন ক্লাস তুমি? যে ক্লাস 9, আর বেলুন বিক্রি করি, এটা দিয়ে আমি কোন রকম আমার খরচ চালাই। তো বললো যে তোমার বাপ মা যদি ফিরে আসে তখন তাকে দেখবো? হচ্ছে হ্যাঁ দেখবো, কারণ আমি তো পৃথিবীর আলো দেখতে পারতাম না আমার বাপ মা না থাকলে। কিন্তু আমি এই কথাও পাশাপাশি জিজ্ঞেস করবো, আমার তাকে কেন ছেড়ে গেলে দুমুঠো ভাতের জন্য? এইভাবে কোনো বাচ্চাকে কষ্ট পেতে হবে না, দীর্ঘ নিঃশ্বাসে পড়তে হবে না, যদি ভালোবাসা এরকম ক্যারিজমেটিক পাওয়ার কারোর মধ্যে থাকে। সো আই এম রিয়েলি অনার্ড উইথ ইয়োর গ্রেসফুল প্রেজেন্স। বিদায় নিচ্ছে আজ। প্রত্যেকটা জীবন, প্রত্যেকটা প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটা হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। বিদায় নিচ্ছে আজ। থ্যাংক ইউ।